আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফেস 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম। বিদেশে অর্থ পাচার ফেরত আনতে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। দুদকের মানি লন্ডারিং টিমের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক। তারেক রহমানের মামলাগুলো আইনি পথেই নিষ্পত্তিতে আগ্রহী বিএনপি, যথাসময়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা দক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ। মহতী উদ্যোগে সুধীজনদের সাধুবাদ। এবং 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের বিপক্ষে ফিল্ডিংয়ে ভারত, সাকিবের বদলে টাইগার একাদশে মেহেদী মিরাজ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক। বিদেশে অর্থ পাচার প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করছে তারা। প্রতারণার মাধ্যমে নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার অভিযোগে বাংলা একাডেমির মহাপরিচালক, সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও জানাচ্ছেন পরাগ আজিম। 2011 সাল থেকে এক যুগেরও বেশি সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন লিয়াকত আলী লাকি। গণ অভ্যুত্থানের পর গত 12ই আগস্ট পদত্যাগে বাধ্য হন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ, শিল্পকলায় 10টি পদে 23 জন প্রার্থীকে নিয়োগ দেওয়ার সময় জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তাদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়, যারা ওই পরীক্ষায় আগে অকৃতকার্য হয়েছিলেন। তিনি সহ 24 জনের বিরুদ্ধে রোববার মামলা করেছেন দুদকের উপপরিচালক সুমিত্রা সেন। লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। নিয়োগের যে লিখিত পরীক্ষা ছিল, সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকুরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিভিন্ন মামলার পাশাপাশি গত কয়েক বছরে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনারও উদ্যোগ নিচ্ছে। এরই অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে বৈঠক করছে তারা। রোববার দুদক কার্যালয়ে বৈঠক হয়েছে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দলের সাথে। আমরা মানি লন্ডারিং অনুসন্ধান তদন্তকে অত্যধিক গুরুত্ব দিয়ে আমাদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং মানি লন্ডারিংয়ের ক্ষেত্রে, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দাতা সংস্থা থেকে বা আমাদের যারা বিভিন্ন সংস্থায় ইউকে ডেলিগেশন, তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে বলে আমি জেনেছি। বিদেশে অর্থ পাচার প্রতিরোধ ও সচেতনতা তৈরির কাজ করছে দুদক। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা আইনি পথেই নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন দলের আইন সম্পাদক কায়সার কামাল। তবে তারেক রহমানের কবে নাগাদ দেশে ফিরবেন এ বিষয়ে সুস্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি বলেন, বিচারপতিরা বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। দেখুন সহকর্মী মাজহারুল হক মান্নার রিপোর্টটি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সহ প্রায় অর্ধশত মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই আলোচনা চলছে তারেক রহমান কি দেশে এসে এই মামলাগুলো নিষ্পত্তি করতে উদ্যোগ নেবেন, নাকি মামলা প্রত্যাহার হবে প্রশাসনিক আদেশে।
সম্প্রতি ইংল্যান্ডে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন বিএনপির আইন সম্পাদক। জনাব তারেক রহমান সাহেব এই গত 15 বছর ফ্যাসিস্ট রেজিমের এগেনস্টে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশা তিনি সহসায় দেশে ফিরে আসবেন। অফকোর্স সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, আর আইনগত বিষয়গুলা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেগুলাকে আমরা সলভ করব। একই সময়ে কথা বলেন উচ্চ আদালতের অনেক বিচারপতির বিষয়ে বিএনপির অবস্থান সম্পর্কে। বিএনপি চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপিকে ভিক্টিমাইজ করার জন্য আনফরচুনেটলি বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে। কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে ওনারা অনেক কাজ করেছেন। তো সমস্ত বিষয় নিয়ে আমাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে দাবি জানিয়ে আসছেন পলিটিসাইজড যারা করেছেন এবং এই পলিটিসাইজড করার ক্ষেত্রে যারা দায়ী তাদের ব্যাপারে ত্বরিত সিদ্ধান্ত নেওয়ার জন্য। বিএনপির আইন সম্পাদক বলেন, দুজন বিচারপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন প্রধান বিচারপতি। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। তৃতীয় দফা সংলাপের পর রাজনৈতিক দলগুলো মনে করছে তাদের প্রস্তাবনায় যথেষ্ট আন্তরিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি মনে করছে নির্বাচন কমিশন সংস্কার দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি ইস্যুতে সরকারও একমত। অন্য রাজনৈতিক দলগুলো মনে করছে এভাবে ধারাবাহিক আলোচনায় যে কোনো ইস্যুতেই ঐক্যমতে পৌঁছানো সম্ভব। সরকার বলেছে 3 মাস পর সংস্কার কমিশনগুলো দেওয়া রিপোর্টের ভিত্তিতেই রোডম্যাপ দেওয়া হবে। আরও জানাচ্ছেন রাহুল রায়। দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার তৃতীয় দফা সংলাপে অংশ নেয় রাজনৈতিক দলগুলো। শুরুতেই আলোচনায় বসে বিএনপি। নির্বাচন কমিশন সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণাই ছিল বিএনপির মূল প্রস্তাব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন, 3 মাস পর 6টি সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে সব সেক্টরে সংস্কারের পরই নির্বাচনের সময়সীমা জানা যাবে। এ ব্যাপারে আশাবাদী বিএনপি। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে আমরা আমাদের প্রস্তাব দেব, অন্যরাও দিবে। এটা সবার ঐক্যমতের ভিত্তিতে একটা নিরপেক্ষ, শক্তিশালী, স্বাধীন নির্বাচন কমিশন গঠিত হবে। ইতিমধ্যে 2 মাস সরকারের চলে গিয়েছে। বলেছেন 31 ডিসেম্বরের মধ্যেই ওনারা সংস্কারের রিপোর্টগুলো ফাইনাল করতে পারবেন। তাতে দাঁড়ায় 5 মাস। এর পরবর্তী 1 মাস মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমরা আলোচনা করব প্রত্যেকের সাথে, রাজনৈতিক দল সহ সামাজিক শক্তি এবং বিশেষজ্ঞ জনগণের সাথে। তারপরে ওনারা ফাইনালাইজ করবেন। তা সেই 1 মাস সহ লেখা যায় এটা 6 মাস যায়। এবং একই সাথে যদি নির্বাচনের প্রস্তুতি এবং রোডম্যাপ ঘোষণা করে আর নির্বাচনমুখী সংস্কারগুলো যদি বাস্তবায়ন করে, তাতে তো আর খুব বেশিতে 3 মাসের বেশি লাগার কথা না। এগুলো সবাই ক্যালকুলেট করতে পারবেন, কিন্তু আমরা নিজের মুখে এগুলো টাইম ফ্রেম বেঁধে দিতে চাই না। আলোচনায় অংশ নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। সংস্কারেই গুরুত্ব দিচ্ছে দলটি। তবে 9 অক্টোবর সংস্কার আর নির্বাচন নিয়ে তাদের প্রস্তাবনা ঘোষণা করার কথা বলেছেন দলটির আমির। শনিবারের সংলাপে জামায়াত ইসলামীর পর গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, বামজোট, গণ অধিকার পরিষদও অংশ নেয়। সংস্কার করে নির্বাচন নিয়েই বেশি গুরুত্ব দিচ্ছেন দলগুলোর নেতারা। ডক্টর ইউনূসকে বলেছি, দেখেন স্যার, আপনি হচ্ছেন একজন নোবেল লরিয়েট। সম্মান যা পাবার সেটা আন্তর্জাতিকভাবে আপনি পেয়েছেন। এখানে এই তত্ত্বাবধায়ক সরকারের বা কি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনার বিশেষ কোনো মর্যাদার ব্যাপার নেই। আপনার মর্যাদা বাড়বে যদি আপনি যথাযথ নির্বাচনী ক্ষমতাটা দিয়ে যেতে পারেন। দ্যাট উইল বি এক্সাম্পল। কিন্তু আপনিও যদি আবার ক্ষমতা নিয়ে নয়ছয় করেন লাইক আদার্স যা আগে করেছে, তাহলে আপনার কিছু থাকবে না। মনে হয় আমি কেন করবো? তো আমি এরকম করার প্রশ্ন আসে না। রাজনীতিবিদরা মনে করছেন তাদের প্রস্তাবনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সমন্বয়েই সিদ্ধান্ত নিতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সেনা সদর নির্বাচনী পরিষদ 2004-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সদর দফতরে প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ছাত্র জনতার বিপ্লবে অর্জিত নতুন বাংলাদেশে সবাইকে স্বাগত জানান।
পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব দিতে নির্বাচনী পরিষদের সদস্যদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে কর্মকর্তারা সামরিক জীবনে যোগ্য নেতৃত্ব দিতে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ারও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দেশে ক্রান্তিকালে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে এবং সরকার গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। তিনি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলেও প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। টানা বৃষ্টি এবং ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে শেরপুর এবং ময়মনসিংহের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শেরপুরে বন্যায় আরও 2 জনের মৃত্যু হয়, জেলায় মৃতের সংখ্যা 5 জনে দাঁড়িয়েছে। ময়মনসিংহে হালুয়াঘাট ও ধুবাড়ায় পানিবন্দী 50 গ্রামের মানুষ। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জিডিপির 0.26%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি বলছে, আগামীতে বন্যাসহ দুর্যোগ পরিস্থিতি আরও বাড়বে এমন ধারণা নিয়ে উন্নয়ন পরিকল্পনা, বিশেষ বরাদ্দ এবং প্রস্তুতি রাখতে হবে। মুন্সিগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর চতুর্থ নামাজে জানাজা শেষে মজিদপুর দয়াহাটা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল 10:15টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্টেডিয়ামে তার জানাজায় অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী সহ হাজারো মানুষ। বৈশ্বিক উষ্ণতা সহনীয় মাত্রায় রাখতে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ করেছে প্রকৃতি এবং জীবন ক্লাব। কর্মসূচি উদ্বোধন করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সচিব ফজলুল হক মন্টু। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সুধীজনরা। গোলাম মোস্তফার তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা হাসির রিপোর্টে। জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবেশের উন্নয়ন ও সবুজ, সুস্থ, সুন্দর পৃথিবী গড়তে প্রতি বছরই দেশ জুড়ে বৃক্ষরোপণ করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজায়নের অংশ হিসেবে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে নানা ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এই যে গাছ আমরা লাগাচ্ছি, এই গাছের উপরে কিন্তু এই বনের উপরে 160 কোটি লোক নির্ভরশীল সারা পৃথিবীর। আমরা ঔষধি গাছও যেমন লাগাবো, ফলের গাছও লাগাবো, আমরা কিন্তু কাঠের গাছও লাগাবো, ফুলের গাছও লাগাবো। সব ধরনের গাছই কিন্তু আমাদের দরকার। বাংলাদেশটাকে ভালো রাখার জন্য, এই টেকসই উন্নয়নের কথা বলি, সেটার জন্য এই পরিবেশকে ভালো রাখতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। এবং জলবায়ুর পরিবর্তনকেও যদি মোকাবেলা করতে হয়, বৃক্ষরোপণের বিকল্প নাই। তাহলে আসুন সবাই হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সে সময় শিক্ষার্থীদের দেওয়া হয় বিভিন্ন প্রজাতির গাছের চারা। গাছ আমাদের পরিবেশের জন্য অনেক ভালো। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। প্রাকৃতিক ভারসাম্য বা তাপমাত্রা রক্ষার জন্য দেশের বনায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পরিবেশ রক্ষা হয়, সেই স্বার্থেই আমরা কিন্তু এই বৃক্ষরোপণ করি। সংকটাপন্ন পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি এমন কর্মসূচি সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনেরা। যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, বড় করে তুলতে পারি এবং বৃক্ষে রূপান্তরিত করতে পারি, তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত ভূমিকা রাখবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অব্যাহত রাখবে
প্রকৃতি ও জীবন ক্লাব। 4000 মতো গাছ আমরা রোপণের সিদ্ধান্ত নিয়েছি মেহেরপুর সবুজে সাজবে এবং এই বাচ্চারা তাদের বাড়িতে গাছগুলো লাগাবে। স্কুলেও আমরা এখান থেকে শুরু করলাম। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে সামনে। আমরা এখন যে আবহাওয়ার বৈচিত্র্য দেখতে পাচ্ছি, মানুষ নিধন করার কারণে এরূপ আক্রমণ করতে হবে। সেখান থেকে আমরা যদি উত্তরণ পেতে চাই তাহলে আমাদের খুবই প্রয়োজন যে কাজটি আমাদের এই প্রকৃত জীবন ক্লাব যেটা শুরু করতে আমি সাধুবাদ জানাই। শুধু গাছ রোপণই নয়, এর পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ ভারত টি20 সিরিজ। দেশে বিক্ষোভ। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে গ্রেফতারের কথা জানানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি। সাবের হোসেন চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দেশের পর্যটন শিল্পের বিকাশে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রাজধানী একটি হোটেলে নিউজ পোর্টাল দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত সেমিনারের বিষয় ছিল রোড ম্যাপ ফর ট্যুরিজম রিকভারি প্রেজেন্ট বাংলাদেশ কনটেক্সট। সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটার এ সিমোনি। সেমিনারে বাংলাদেশের পর্যটন শিল্প সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য বাংলাদেশ মনিটরের এডিটর কাজী ওয়াহিদুল আলম। প্রিয় দর্শক, এবারে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি চালানো হচ্ছে স্থল অভিযান। দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখ লড়াই চলছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোদ্ধাদের। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গাজায় একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 21 ফিলিস্তিনি নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, ইটালি এবং যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে। প্রিয় দর্শক, এখন দেখবেন কৃষি সংবাদ। কুষ্টিয়ায় পাইকারি এবং খুচরা বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। 2 সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অভিন্ন জলরাশি নীতিমালা না হলে দেশে বন্যা ঝুঁকি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। উজান ভাটির দেশগুলোকে একসাথে কাজ করতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ক্ষমতায়ন জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী প্রকল্পের অ্যানুয়াল কমিউনিটি অফ প্র্যাকটিস নেটওয়ার্ক কনভেনশন অনুষ্ঠানে অভিযোজনের জাতীয় পরিকল্পনায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠানে উইমেন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ঘোষণা করা হয় এবং 5 জন নারী উদ্যোক্তাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীর ভূমিকা শীর্ষক পদক দেওয়া হয়। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ঢাকা উত্তর এবং দক্ষিণ অঞ্চল এবং হেড অফিস নিয়ন্ত্রিত শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান,
ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান বলেন, বর্তমানে ব্যাংকের খেলাফি বিনিয়োগ আদায় কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় প্রায় 500 কোটি টাকা অনাদায়ী বিনিয়োগ আদায় হয়েছে। অনুষ্ঠানে ঢাকা উত্তর এবং দক্ষিণের 34 জন শাখা ব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম আরও একবার। বিদেশে পাচার অর্থ ফেরত আনতে সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। দুদকের মানি লন্ডারিং টিমের সঙ্গে ব্রিটিশ প্রতিনিধি দলের বৈঠক। তারেক রহমানের মামলাগুলো আইনি পথেই নিষ্পত্তিতে আগ্রহী বিএনপি। যথাসময়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা দক্ষ সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরের প্রকৃতি ও জীবন ক্লাবের মাসব্যাপী বৃক্ষরোপণ। মহতী উদ্যোগে সুধীজনেদের সাধুবাদ। এবং 3 ম্যাচ সিরিজে প্রথম টি20 ভারতকে 128 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সাকিবের বদলে টাইগার একাদশে মেহেদী মিরাজ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।